স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। গাজা ভূখণ্ডের দক্ষিণে প্যালেস্তাইনি শরণার্থীদের শেষ আশ্রয়স্থল রাফায় বড় অংশের দখল নিল ইসরায়েলি সেনা। সেই সঙ্গে বুধবার রাতে রাফায় মিশর সীমান্তও কবজা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনা। যদিও রাষ্ট্রপুঞ্জ আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধবিরতির পরামর্শ খারিজ করে তেল আবিব জানিয়েছে প্যালেস্তাইনিদের ভূখণ্ডে এখনও 7 মাস লড়াই চলবে। সিকিম সীমান্তের কাছেই মোতায়েন করেছে চীনের যুদ্ধ বিমান। সীমান্ত থেকে ঢিলছোড়া দূরত্বে চীনা বিমান ঘাঁটি গেড়েছে। উপগ্রহ চিত্রে ধরা পড়ল সেই ছবি। সম্প্রতি একটি বেসরকারি ভূ রাজনীতি বিশ্লেষক সংস্থা প্রকাশ করেছে সেই ছবিটি। দাবি করা হচ্ছে সিকিম সীমান্ত থেকে মাত্র 150 কিলোমিটার দূরে চীন অধিকৃত তিব্বতের সিগাৎসে বিমানবন্দরে 6টি অত্যাধুনিক জে-টুইন যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। পাকিস্তানের সিন্ধু প্রদেশে তীব্র গরমে গ্যাস বিস্ফোরণে অন্তত 5 জন মারা গিয়েছে এবং 50 জন আহত হয়েছে। প্যারিসে অলিম্পিক্স ফুটবল প্রতিযোগিতা চলাকালীন জঙ্গি হামলার ছক কষায় হয়েছিল, তবে সেই ছক বানচাল করে দিয়েছে ফ্রান্সের নিরাপত্তা সংস্থা। ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে হামাসও প্রস্তুত, শর্ত এটাই। বৃহস্পতিবার হামাস দাবি করেছে যে তারা মধ্যস্থতাকারীদের বলেছে যে তারা চলমান আগ্রাসনের সময় আর কোনো আলোচনায় অংশগ্রহণ নেবে না। তবে ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে জিম্মি এবং বন্দীদের বিনিময় সহ একটি সম্পূর্ণ চুক্তির জন্য প্রস্তুত হামাস। ইন্টারনেটে যখন অল আইজ অন রাফা ট্রেন্ড করছে, তখন ইসরায়েল খোঁচা দিল সকলকে। 7ই অক্টোবর সকলের নজর কোথায় ছিল? কাশ্মীরকে বিদেশি ভূখণ্ড হিসেবে গণ্য করে পাকিস্তান সরকার। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে এক শুনানিতে একথা স্বীকার করে নিলেন পাকিস্তানের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল মুনির ইকবাল দুগ্গল। कश्मीर में ही है, लेकिन आज एएजी साहब ने एक बहुत इंटरेस्टिंग बात कोर्ट में की। उन्होंने कहा कश्मीर एक फॉरेन टेरिटरी है, तो ये आई थिंक एक अच्छा इंप्रेशन नहीं है जो रियासत दे रही है कि कश्मीर हमसे अलग है या कश्मीर हमसे नहीं है। ये अच्छी बात नहीं थी, मुनासिब बात नहीं थी। ভারতের গেরুয়া শিবিরের পক্ষ থেকে বারবার অখণ্ড ভারতের কথা বলা হচ্ছে। এবারে লোকসভা নির্বাচনে বিজেপি জয় পেলে পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সরকারের বক্তব্য ভারতকে সুবিধা পাইয়ে দিতে পারে। तो फिर ये बताएं कि वहाँ पे रेंजर्स जो है वो क्यों जाते, और जब आजाद कश्मीर का वज़ीर आज़म जो है वो कहता है कि मैंने रेंजर्स को नहीं बुलाया, ठीक है, तो वो किसकी इजाजत से गया? तो अगर ये फॉरेन टेरिटरी है तो अब आपने खुद ही अहमद फराद के केस में जो कश्मीर का मसला है उसको एक नई डायमेंशन दे दी है। कोर्ट में जस्टिस मोहसिन अख्तर कियानी के सामने हुकूमत पाकिस्तान ने आज ये कहा है कि आज़ाद जम्मू कश्मीर एक আইএসআই এর মদতে পাকিস্তানি সেনা ক্রমাগত অপহরণ করছে। ফুঁসে উঠলেন বালুচিস্তানের মানুষ। বালুচিস্তানের মানুষের স্বার্থ রক্ষা করতে কেউ অগ্রসর হয় না। বালুচিস্তানের মানুষের স্বার্থ কথা কেউ ভাবছেও না। এবার ফের পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বালোচরা। ताकि एफआईआर दर्ज हो सके। एफआईआर तो एफआईआर उन्होंने हमारा दरखास्त लेने से इनकार कर दिया और साफ साफ ये कह दिया कि हम इदारों के खिलाफ कोई एफआईआर नहीं कर सकते हैं। इसके लिए हमारे साथियों ने इस वक्त बीएमसी के सामने बरूरी थाने के बिल्कुल सामने रोड बंद कर दिया है। तो इसके आगे का हमारा जो लाएअमल है, कल 12 बजे तक अगर हमारे साथियों को मंजर आम पर न लाया गया तो मजबूरन 12 बजे हमारे तमाम साथी जीपीओ चौक पर जमा होंगे और उसके बाद हम जीपीओ चौक मुकम्मल तौर पर बंद कर देंगे। इसलिए हमारा रिक्वेस्ट हम यही करते हैं कि कल तक हमारे बच्चों को मंजर-ए-आम पर लाया जाए। बसूरत दीगर किसी भी आगे के सख्त से सख्त रवैये के जिम्मेदार हमारे इदारे होंगे। फिर हमसे कोई गिला न किया जाए, क्योंकि ये जमहूरी अमल हमारा यही धरना है, यही रोड ब्लॉक है। ये हम कर रहे हैं और बिल्कुल आईनी दायरे में रह के कर रहे हैं। कल हमारा लास्ट स्टेप जीपीओ चौक होगा। अगर हमारे बच्चे इन मंजर-ए-आम पे न लाए गए तो ये हमारा सख्त से सख्त इकदाम होगा और उसके आगे हमारे तमाम साथी जीपीओ चौक पे जमा होंगे। शुमे में नवार।
আইএসআই এর মদতে পাকিস্তানি সেনা তাদের সম্প্রদায়ের 6 জনকে অপহরণ করেছে। প্রশ্ন উঠেছে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে, কারণ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা সে নিয়ে উঠছে জল্পনা। আমেরিকার ইতিহাসে প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় সাজার মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ায় বন্ধ হয়ে গেল অবৈধ পরিযায়ী শ্রমিকদের বাজার, শুধু তাই নয়, চলছে অবৈধ শ্রমিকদের ধরপাকড়ও। মালয়েশিয়ায় অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে 85 জন বাংলাদেশিকে আটক করেছে সে দেশের সরকার। আলাদা আলাদা স্থানে অভিযান চালিয়ে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করেছে। জানা গিয়েছে আগামী 1 জুন থেকে অবৈধ বিদেশি কর্মীদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এর আগেও অবৈধ পরিযায়ী শ্রমিক বিরোধী অভিযানে 205 জন বাংলাদেশি সহ 561 জনকে আটক করেছে সে দেশের অভিবাসন বিভাগ। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর হামাসের মনে হলো এবার যুদ্ধ বন্ধ হওয়া দরকার, আর তাই গাজা ভূখণ্ডে গত 8 মাস ধরে চলা ইসরায়েলি সেনার অভিযানের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর হামাসের আর্জি, যুদ্ধ থামলে আমরা সব চুক্তিতে রাজি। শুক্রবার মধ্য গাজায় ইসরায়েলের 2টি বিমান হামলায় অন্তত 1 ডজন অর্থাৎ 12 জনের মতো নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জন শিশু এবং 4 জন মহিলা রয়েছিল। ইউক্রেনকে উস্কে রাশিয়ায় ছদ্মবেশে আক্রমণ করছে আমেরিকাই, আর এই হামলা চালাতে নাকি মার্কিন অস্ত্রই ব্যবহার করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ সাংসদ খুনের তদন্তে এবার স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম অর্থাৎ এসআইটি গঠন করে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের তদন্ত করবে সিআইডি। এই তদন্তকারী দলে থাকবে সিআইডির শীর্ষস্থানীয় 12 জন আধিকারিক। সিআইডির আইজির নেতৃত্বে এই তদন্তকারী দল বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সঙ্গে সম্পর্ক রেখে তদন্ত চালাবে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া এই মামলায় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে তিনি দোষী সাব্যস্ত হন। এই মামলায় 34টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 11 জুলাই তার সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূল এলাকাসহ বাংলাদেশের বহু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের নানা প্রান্তে প্রাণহানিও ঘটেছে, মৃত্যু হয়েছে বহু পশুরও। ঝড় বৃষ্টির জেরে বড় ধরনের ক্ষতি হয়েছে কৃষি জমিগুলোতেও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রেমালের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন সব রকম সাহায্যের। ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবার ব্রিটেন থেকে 100 টনের বেশি সোনা ফিরিয়ে এনেছে এবং নিজেদের ভান্ডারে স্থানান্তর করেছে। বিজনেস টুডের প্রতিবেদনে বলা হয়েছে আগামী মাসে একই পরিমাণ হলুদ ধাতু আবার দেশে আনা হতে পারে। 1991 সালে বন্ধক রাখা সেই সোনা প্রথমবার আরবিআই এর স্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরবিআই এর অর্ধেকেরও বেশি সোনার মজুদ বিদেশে নিরাপদে ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের কাছে রাখা হয়েছে। এর প্রায় 1/3 দেশীয়ভাবে রাখা হয়। এদিকে ব্রিটেন থেকে ভারতে সোনা আনার ফলে ভারতীয় রিজার্ভ ব্যাংকে স্টোরেজ খরচ সাশ্রয় করতে পারবে ভারত। দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে 50 কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া ফল অনুযায়ী ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC 42.58% ভোট পেয়ে এগিয়ে আছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশন এসব তথ্য জানিয়েছে। 50% কেন্দ্রের ভোট গণনায় ডেমোক্রেটিক অ্যালায়েন্স দল 23.32% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন মন্তব্য করায় চাকরি হারিয়েছে নিউ ইয়র্কের একটি হাসপাতালে কর্মরত একজন ফিলিস্তিনি আমেরিকান মুসলিম নার্স। রাশিয়া ইউক্রেন সংঘর্ষের মধ্যে আবারও ইউক্রেনের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন প্রশাসন। ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে নির্দিষ্ট কিছু এলাকায় মার্কিন অস্ত্র নিয়ে হামলা চালানোর অনুমতি দিল মার্কিন প্রশাসন। গাজায় খাবার বিক্রির ওপর নিষেধাজ্ঞা ইসরায়েলের সামরিক বাহিনী তুলে নিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের কর্মকর্তারা। পরপর 3 ঘটনায় বাংলাদেশে অস্বস্তি তৈরি হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক 2 প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং কলকাতায় সাংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকারকে দারুণ অস্বস্তিতে ফেলেছে।
চীনের জাতীয় সুরক্ষা আইনে দোষী সাব্যস্ত করা হলো গণতন্ত্রের দাবিতে আন্দোলনকারী 14 জনকে, যার মধ্যে রয়েছে বিশিষ্ট আইনজীবী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। অস্থায়ী বসবাসকারীদের কানাডায় থাকতে নিজেদের দেশ থেকে পুলিশি ছাড়পত্র আর লাগবে না। সম্প্রতি এমনটাই স্পষ্টভাবে জানালো কানাডা সরকার। এমনকি যাদের স্টুডেন্ট ভিসা রয়েছে তাদেরও এই ছাড়পত্র লাগবে না। দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় প্রদেশ লিম্পোপোতে মিনি বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে 13 জনের মৃত্যু হয়েছে। দেশটির অর্থনৈতিক কেন্দ্র জোহান্সবার্গ থেকে 320 কিলোমিটার দূরে পোলাক ওয়ানের বাইরে মহাসড়কে মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছিল। উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার ওপর ভারী সুরক্ষিত সীমান্ত জুড়ে প্রচুর পরিমাণে বজ্র ও মলমূত্র বহনকারী বেলুন প্রেরণের অভিযোগ উঠল উত্তর কোরিয়ার বিরুদ্ধে। সেই সঙ্গে এই ধরনের কর্মকাণ্ডকে উস্কানি বলেও আখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়া। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইতালির প্রতি এরদোগানের আহ্বান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ফোনে কথা বলেছেন এই সম্পর্কে। ফের উত্তেজনা ছড়ালো ইরান ও পাকিস্তান সীমান্তে। ইরান সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে 4 পাকিস্তানি নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরবের পাঠ্য বইয়ে থাকা বেশিরভাগ মানচিত্র থেকে ফিলিস্তিনির নাম মুছে ফেলা হয়েছে। ইম্প্যাক্ট সি নামের এই ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার কঠোর সমালোচনা করে আসছে ব্রাজিল। ইসরায়েল থেকে এবার রাষ্ট্রদূত সরিয়ে নিল ব্রাজিল। ক্রমেই দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এবার মেক্সিকোয় ইসরায়েলি দূতাবাসের সামনে সংঘর্ষ। অল আইস অন রাফা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে প্রায় 5 কোটি বার। মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বার ছাত্র আন্দোলনের পর এবার দেশটির প্রেসিডেন্ট দপ্তর অর্থাৎ হোয়াইট হাউসের সামনে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে এবার 30টি F-16 যুদ্ধবিমান দিচ্ছে ইউরোপের দেশ বেলজিয়াম। পাকিস্তানে টায়ার ফেটে যাত্রীবাহী বাস পড়ে গেল খাদে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায় এবং 28 জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। জাতিসংঘের চেতনা মরে গিয়েছে, আমেরিকার হাত রক্তে রঞ্জিত, এমনটাই বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। অবশেষে সারের লড়াই নিষিদ্ধ করল কলম্বিয়া সরকার। এবার বিশ্বব্যাংক বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের উন্নয়নের জন্য $70 কোটি অনুমোদন দিয়েছে। ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিল ইসরায়েলের সেনারা। যুক্তরাজ্যে আগামী 4 জুলাই অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। তার আগে বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে টানা 14 বছর কনজারভেটিভদের শাসনের পর এবার নির্বাচনের মধ্যে দিয়ে দেশটিতে লেবার পার্টি শাসন ক্ষমতায় ফিরতে পারে। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।